ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাজজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও করণীয়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমরা দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন কে এম মাজিদুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ। তিনি বর্তমানে সদস্য হিসেবে আছেন পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স এবং তিনি চেয়ারম্যান মালদ্বীপ ইসলামিক ব্যাংক। আমরা আমাদের মাঝে পেয়েছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন সদস্য পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আসলে পুঁজিবাজার নিয়ে অনেক কথাই বলি এবং সাধারণ যে ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের আসলে আপনাদের প্রতি অনেক প্রশ্ন যে এই টাস্ক ফোর্স আসলে অনেক কাজ করেছে এবং তাদের সদস্য হিসেবে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে আপনারা আপনাদের কাজের বেশ কিছু অংশ আপলোড করেছেন ওয়েবসাইটে এবং আপনারা কি কি কার্যক্রম সম্পন্ন করলেন। একটু আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, যদি একটু বলতেন যে দীর্ঘমেয়াদী বাজারটা পরিবর্তনের জন্য টাস্ক ফোর্স কি কি কাজ করেছে এখন পর্যন্ত। টাস্ক ফোর্স নিয়ে তো অনেক ধরনের লেখালেখি হয়েছে যে টাস্ক ফোর্স কী করছে, আসলে বাজার যে মানে ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, টার্নওভার কমে যাচ্ছে, সেখানে টাস্ক ফোর্সে কোনো ধরনের পলিসি সাজেশনস বা কোনো ইন্টারভেনশন নাই, এরকম ছিল। তো আমরা জানি যে টাস্ক ফোর্সটা আসলে এখন আপনার 1-2 মাস 3 মাস 6 মাস কী হবে বা হচ্ছে এগুলো টাস্ক ফোর্সের উদ্দেশ্য না। টাস্ক ফোর্স হলো যে এই বাজারটার যে কাঠামো আছে এবং পলিসিগত যে আপনার স্পেকট্রাম আছে সে জায়গাটায় কী কী গ্যাপ আছে সেটাকে আইডেন্টিফাই করে আপনার কিছু পলিসি সাজেশন দেওয়া, এটা টাস্ক ফোর্সের উদ্দেশ্য ছিল। তার মানে হলো যে আপনার দীর্ঘমেয়াদে এই বাজারটা যদি স্থিতিশীল করতে হয় তাহলে কি কি সমস্যা আছে। তো আমরা যদি একটা বাজার দেখি তাহলে একটা সাপ্লাই সাইড আর একটা ডিমান্ড সাইড। আমরা যদি সাপ্লাই সাইড থেকে দেখি তাহলে আপনি দেখবেন যে আমাদের যে স্ক্রিপ্টগুলো এখানে আসছে শেয়ার মার্কেটে, সবাই বলবে অলমোস্ট মানে বিতর্কের ঊর্ধ্বে থেকে যে খুব অল্প কিছু ভালো কোম্পানি আছে আর বেশিরভাগ কোম্পানি আপনাকে বিনিয়োগ করার মতো ভালো অবস্থায় নাই। এবং আপনার যদি গত 10-15 বছর দেখেন যে 150 না হলেও 120-30টার মতো কোম্পানি এসছে, সেখানে আপনি দেখবেন যে বেশিরভাগই যারা আইপিওতে আসছে ভালো কোম্পানি বলতে যেটা বোঝায় বেশিরভাগই তা না। তো এটা হলো একটা বিষয় যে তাহলে সাপ্লাই সাইড থেকে যদি ভালো সাপ্লাই না আসে একটা বাজার যদি পণ্যের কোয়ালিটি ভালো না হয় তাহলে এই বাজারে কেউ চাহিদা করতে নিয়ে যাবে না, যে এখান থেকে কেনাকাটা করতে যাবে না। অন্যদিকে হলো যে যদি ভালো সাপ্লাই আপনার আনতে হয় তাহলে তো আপনার আনুপাতিক হারে চাহিদা থাকা লাগবে। অনেকে আপনার টাকা নিয়ে যাবে, গিয়ে এখানে কেনাকাটা করতে চাইবে। তো শেয়ার মার্কেটের ক্ষেত্রে একই অবস্থা। আপনি যদি টার্নওভার দেখেন 2010 সালে যখন আপনার মার্কেট খুব আপ, তখন 3000 প্লাস ডেইলি আপনার 3000 কোটি টাকার উপরে টার্নওভার, তাই না? সেই টার্নওভার আপনি দেখবেন যে গত কয়েকদিনে 300-400 কোটি টাকা নেমে আসছে। তো এটা আমরা একটা প্রক্সি ডিমান্ডের আর কি, যে ডিমান্ডটা তাহলে কেন নেমে আসলো। আমাদের কথা হলো যে তাহলে আমরা যদি 2010 সাল থেকে দেখি হয়তো আপনার 4-5-6 গুণ হয়তো সাপ্লাই হয়ে গেছে শেয়ারের, কিন্তু ভালো সাপ্লাই না। অন্যদিকে আপনার যদি আমরা ডিমান্ড দেখি তাহলে ওই 2010 সালে যেটা একটু অ্যাবনর্মালি হাই ছিল সেই সময় যে ডিমান্ড ছিল তার 5-7 ভাগ বা 6 ভাগের 1 ভাগ ডিমান্ড হয়ে গেছে। দীর্ঘমেয়াদী পদক্ষেপগুলো কি? এখন আপনার ওইটাই যে কেন আপনার অনেক সাপ্লাই আসলো কিন্তু ভালো সাপ্লাই না, আবার আপনার ডিমান্ড অনেক কমে গেল, কেন কমে গেল। তাহলে এই পলিসিগুলোতেই আমরা দেখতে চাচ্ছি যে নতুন যে কোম্পানিগুলো আসবে ভালো কোম্পানি আসছে না কেন। তাহলে একটা হতে পারে আপনার যে প্রাইসিং প্রসিডিওর, যেটা যারা ভালো তারা আসলে তারা সেই রকম প্রাইস পাচ্ছে কিনা তাদের সম্পদের। অন্যদিকে আপনার দেখা গেছে কি যে ভালো প্রাইস পাবে সে নির্ভর করে আপনার যদি অনেক বিনিয়োগকারী অনেক টাকা নিয়ে যায়, এখানে বড় ধরনের চাহিদা থাকে তখন না পাবে। তো সেখান থেকে আমরা বলতে চাচ্ছি যে কেন বাংলাদেশের এই অর্থনীতিতে যদি আপনার জিডিপি দেখেন তার রাফলি 30% আপনার সঞ্চয়, এবং সেই সঞ্চয়ের মোটামুটি পুরোটাই আপনার কিন্তু বিনিয়োগে যাচ্ছে, কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসছে না। কেন আসছে না? তাহলে একটা বিষয় আমরা যেটা বলি যে আস্থাহীনতা। তাহলে আস্থাহীনতা তৈরি হলো কেন? একটা হলো এই বাজারে যে কোম্পানিগুলো আছে সেগুলো ভালো করবে, সেখানে আমি ধরে রেখে লাভ করতে পারবো, সেখানে আস্থার ঘাটতি আছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে অনেক কোম্পানি বন্ধ আছে, এর ইনকাম নাই কিংবা নেগেটিভ ইনকাম, কিন্তু যেহেতু তাদের সাইজটা ছোট, লো পেড আপ, সেগুলো আবার দেখা গেছে কি কেউ হয়তো কিনে বাড়াচ্ছে, হঠাৎ করে অনেকে কিনে আবার বেশি আশায় আবার ধরা খাচ্ছে। তো এই বিভিন্ন ধরনের আমরা ফাউল প্লে যেটাকে বলি, যে অনেক ধরনের ম্যানিপুলেশন, সেসব ম্যানিপুলেশনের কারণে দেখা গেছে কি সবাই ভয় পায় যে আমি তো এখানে গেলাম, যাওয়ার পরে
হঠাৎ করে কিনবে মনে করে আমি কিনলাম একটা রিউমার থেকে, আবার এটা পড়ে যেতে পারে, আমি সমস্যায় পড়তে পারি। তো এটাই আমরা বলছি যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোর মধ্যে কী কী চেঞ্জ আনলে ভালো ভালো কোম্পানি আসতে পারে, এদের ভালো প্রাইসিং আমরা নিশ্চিত করতে পারি। অন্যদিকে দেখা গেছে কি মানুষ যে ব্যাংকের কাছে যাচ্ছে সহজে ব্যাংক থেকে ঋণ পাচ্ছে, সেখানে আবার সহজে ঋণ নিয়ে আবার ব্যাংক থেকে নিয়ে আবার খেলাপি হচ্ছে, সেটারও সমস্যা আছে। এই ব্যালেন্সটা কীভাবে করা যায় যে না এখান থেকে ক্যাপিটাল মার্কেট থেকে অনেকে ভালো ভালো কোম্পানি আসবে, তুলে নিয়ে যাবে, ব্যাংকের উপর নির্ভরতা কমবে, ব্যাংকের যে খেলাপির যে চাপটা আছে সেখানেও দেখা যাচ্ছে সুবিধা হবে। এটা সাপ্লাই সাইড থেকে। ডিমান্ড সাইড থেকে আমরা দেখতেছি কীভাবে সঞ্চয়কারীকে আমরা এখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ, কে মাজিদুর রহমান, আপনার তো দুই দিকেই অভিজ্ঞতা আছে, সো আপনি বাজারটাকে খুব কাছ থেকে দেখেছেন এবং যেই টাইমে আসলে বাজারের অনেক কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল তখন আপনি করতে পারেননি, তো তখনই হয়তো আপনার কাছে মনে হয়েছিল যে এই জায়গাগুলো যদি আমি রিফর্ম করতে পারতাম তাহলে হয়তো বাজারটা দীর্ঘমেয়াদী ঠিক করা যেত। তো আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই তো হয়তো আপনাদের কমিটিতে আপনার দিক থেকেও হয়তো অনেক কিছু এসছে, একটু কি বলবেন যে আপনার মানে প্র্যাকটিক্যাল বাজারের সাথে আপনারা যে পলিসি লেভেলে যে ডেভেলপমেন্টগুলো দীর্ঘমেয়াদী নিয়েছেন সেখানে বিনিয়োগকারীদেরকে মোটা দাগে আশ্বাস দেওয়ার মতো কি আছে? একটু ভিন্ন মত পোষণ করব। প্রথমত যে করতে পারিনি বাজারের জন্য কোনো কিছু, তা ঠিক নয়। খুব অল্প সময় আমরা অনেক কিছু কাজ করেছিলাম। আমি বলছি 2016 থেকে 2019 পর্যন্ত, ওই সময়টা দেখবেন বাজারের একটা স্টেবিলিটি ছিল। আমরা বেশ কিছু টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যাট দ্য সেম টাইম আপনার মার্কেটে যাতে বিনিয়োগকারীরা আসে তার একটা ভালো একটা সমন্বয় ছিল। কেন ছিল এবং মানে কিভাবে এটা বাড়ানো যায় বা কেন হঠাৎ করে চলে গেল, আমরা ওই জায়গাটায় আসি। প্রথম কথা যে আপনার পুঁজিবাজারের দিক যদি আমরা তাকাই, 2000 সালেরও আগে, অর্থাৎ এখন থেকে 25 বছর আগের আইনে চলছে। তারপর একটা ডিমিউচুয়ালাইজেশন হলো, এই ডিমিউচুয়ালাইজেশনে আপনার 10 বছর পার হয়ে গেছে। ডিমিউচুয়ালাইজেশনটা কিন্তু একটা সহজ কাজ না। সেখানে যখন ডিমিউচুয়ালাইজেশন হয় তারপরে তার এফেক্টটা কী হলো, কিভাবে সেটাকে মানে আপনার স্থায়ী করা যায়, কিভাবে সেটাকে আরও ইমপ্রুভ করা যায়, সেই জায়গাটা নিয়ে আমরা কিন্তু কাজ করি নাই। সেই জায়গাটা কিছুটা ব্যর্থতার জায়গা আছে। ব্যর্থতার জায়গাটা যে মানে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের বা চিটাগং স্টক এক্সচেঞ্জের তা নয়, সামগ্রিকভাবে পুরো বাজারের। আমি আপনার ওইভাবে আসি। প্রফেসর হেলাল যেটা বলছিলেন যে ডিমান্ড সাপ্লাইয়ের বিষয়টা, ডিমান্ড সাপ্লাইয়ের বিষয়টা আপনি যদি ভালো কোম্পানির কথা চিন্তা করে দেখেন, ভালো কোম্পানিগুলো কেন আসতে চায় না? হ্যাঁ, তার আপনি ক্যাপিটাল রেজ করার জন্য ব্যাংকে যাচ্ছেন, আপনি বিভিন্ন কোলাটেরাল দিয়ে মর্টগেজ করে আপনি করছেন, কিন্তু পুঁজিবাজারে আপনি যাচ্ছেন না। তার কারণ হলো এখানে একটা দীর্ঘসূত্রিতা আছে। এখানে পুঁজিবাজারে আসলে পরে তাকে যে সমস্ত নিয়মকানুনগুলো মেনে চলতে হচ্ছে এবং মানে লিস্টিংয়ের পরেও যে সমস্ত নিয়মকানুন মেনে চলতে হচ্ছে সেগুলো এত কঠিন, এবং কোনো সময় এইরকম একটা ভাব আসে যে আমি পুঁজিবাজারে এসে অপরাধ করেছি, মানে এইখানে আসার পরে মানে আমাকে যত ধরনের হ্যারাসমেন্ট করা যায় সেগুলো করা হচ্ছে। যেমন একদম সহজ একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি কোনো একটা প্রাইস বেড়ে যায়, কোনো একটা শেয়ারের দাম যদি আপনার একটু বেশি বেড়ে গেল, সাথে সাথে তাকে নোটিস করা হচ্ছে যে কেন বাড়লো। হ্যাঁ, আবার অন্যদিকে যখন কমে যায় তার কোনো জবাবদিহিতা নাই। হ্যাঁ, এইগুলো কিন্তু ম্যানিপুলেশন থেকে আসে। এখন ম্যানিপুলেশন করছে একটা দল, এবং আপনি ম্যানিপুলেশনের এগেনস্টে আপনি যখন অ্যাকশন নিতে যাচ্ছেন, সেই অ্যাকশনের পরিমাণ মানে আমি 5 কোটি টাকা আমি প্রফিট করলাম, কিন্তু আমার ফাইন হলো 50,000 টাকা বা 5 লক্ষ টাকা। ওইটাতে তো কোনো শাস্তি হলো না, এবং ওই শাস্তি তো আপনার আরও বহুদিন পরে হয়। এর ফলে যেটা হয় যে যারা বাজারকে নিয়ে খেলতে চায়, বাজারকে নিয়ে আপনার অপকর্ম করতে চায়, তাদেরকে কিন্তু ঠিক সেই জায়গাটায় আপনার সুবিচার হচ্ছে না, যার ফলে কোম্পানিগুলো সবসময় চিন্তা করে এই ঝামেলার মধ্যে আমার যাওয়ার দরকার নেই, নাম্বার 1। এরপরে আসেন, একটা কোম্পানি যখন আসবে তখন কেন আসবে? সে তার একটা প্রজেক্ট নিয়ে আসে, সে তার একটা দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা নিয়ে আসে, এবং নিয়ে আসলে পরে তখন সে যে ধরনের অ্যাকাউন্টসগুলো তৈরি করে নিয়ে আসে, সেইগুলোর মধ্যে যদি আপনার স্বচ্ছতা না থাকে তাহলে সেই কোম্পানিগুলোতে কিন্তু আপনার মানে সেই রেসপন্সটা পাওয়া যায় না। তো সেখানে একটা গভর্নেন্সের প্রশ্ন আছে।
এই গভর্নেন্সের জায়গায় আপনার অডিটর থেকে শুরু করে মার্চেন্ট ব্যাংকস বলেন, মার্চেন্ট ব্যাংকসদের কাছ থেকে শুরু হয়, তাদেরকে দেখতে হচ্ছে, অডিটরদেরকে দেখতে হচ্ছে, স্টক এক্সচেঞ্জকে দেখতে হচ্ছে, এবং আলটিমেটলি ক্যাপিটাল মার্কেট রেগুলেটর যিনি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দেখতে হচ্ছে। একটা লম্বা সময় 2 বছর পার হয়ে যায় এতে। এবং এইখানে আপনার যেটা আছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ যদি আপনার যদি নিষেধ করে দেয় যে না এটা বাজারে দেওয়ার মতন একটা কোম্পানি না, কিন্তু রেগুলেটরের কাছ থেকে এটা গত সময় আপনার পার হয়ে গেছে, মানে আগে তারা যে প্রথমে যোগাযোগ করেছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে, হওয়া উচিত পুরোপুরি উল্টা। মানে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন হলো তারা আইন প্রণয়ন করবে, তারা মনিটর করবে, তারা হলো পলিসি দেবে, তারা ম্যানেজমেন্টে যাবে না, ম্যানেজ করবে হলো স্টক এক্সচেঞ্জ। আমি যদি আরেকটা প্রশ্ন আনি, যেমন আপনার ধরেন ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে আপনার যখন একটা কোম্পানি আসবে, আপনার বাইরের ইনভেস্টররাও যখন আপনার ইন্টারেস্টেড হবে, আপনি বলছিলেন একটু আগে যে বিদেশি কোম্পানিগুলো কেন আসছে না। বিদেশি কোম্পানি তার যখন প্রফিট রেমিটেন্স করে, তার ডিভিডেন্ড যখন ডিস্ট্রিবিউট করে, তখন তার ডলারের দাম যদি 40 টাকা থেকে 80 টাকা বা 80 টাকা থেকে এক ধাপে 120 টাকা হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখেন সে কেন আসবে। তারপরে আসেন আপনি যে আমাদের পলিসিগুলোর যখন আপনার যে একটা কনসিস্টেন্সি থাকা দরকার, যেমন আপনি বলছেন এ বছরে লিস্টেড কোম্পানি আর নন আনলিস্টেড কোম্পানির ডিফারেন্সটা হবে 10%, আগামী বছর যে বলছেন 7.5%, আবার তার পরের বছর যে বলছেন না 10%। এইখানে একটা কোম্পানি হয় কি, সে যখন একটা 30 বছরের পরিকল্পনা নিয়ে একটা ইনভেস্টমেন্টে আসে, তখন তো তার একটা সে স্থায়িত্ব পাচ্ছে না। অথচ আমাদের অন্য ক্ষেত্রে যদি আপনি দেখেন, আপনি যদি ঢাকা চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার বাইরে কোনো একটা ইন্ডাস্ট্রি স্থাপন করেন, সেখানে কিন্তু আপনি একটা ট্যাক্স হলিডে পাচ্ছেন। এই ট্যাক্স হলিডে নিয়ে কিন্তু কোনো কথা হয় না, কিন্তু পুঁজিবাজারের 10% হবে না, 7.5% হবে না, 5% হবে, এটা নিয়ে প্রতি বছর এটা একটা বিতর্কের সৃষ্টি হয়। এই জায়গাগুলো আমাদেরকে ফিক্স করে নিতে হবে যে আমরা যখন এইখানে একটা স্থায়ী দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটা আইন নিয়ম যদি না করতে পারি, তাহলে মার্কেট কিন্তু সবসময় একটা টালমাটাল অবস্থায় থাকবে। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশে আর কি আছে আরো শুনবো। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, তারপরে আসেন আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীরা কেন আসছে না, বিনিয়োগকারীদের কাছে কি আছে, একমাত্র ওই আপনার কিছু কোম্পানি শেয়ার ছাড়া, মানে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে ধরনের প্রোডাক্টসগুলো আসা দরকার, আমরা আমাদের ইকোনমির সাথে, আমাদের স্টক এক্সচেঞ্জের সাথে সমসাময়িক যদি আর কোনো স্টক এক্সচেঞ্জকে যদি আমরা তুলনা করি, তাহলে দেখবেন যে সেখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে। আমি কথা বলি যে আমি যদি আপনার একটা স্টকে ইনভেস্ট করে যদি আমি 10% ডিভিডেন্ড পাই, এই 10% ডিভিডেন্ডের চাইতে আপনার ট্যাক্স সব কিছু বাদ দিয়ে যা রিটার্ন আসে, তার চাইতে আপনার ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে আরও বেশি আসে। আর 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 একমাত্র ওই ছাড়া, শেয়ার ছাড়া তো আর কোনো কিছু নাই। তো সেই ক্ষেত্রে আসলে যেটি বলছিলেন যে নতুন প্রোডাক্টের কথা, আপনারা কি এই পলিসিতে আকর্ষণীয় করার জন্য বাজারকে কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে নতুন কিছু নিয়ে আসার জন্য? কিছু ফান্ডামেন্টাল বিষয় আছে। আপনি দেখেন, আমি যেটা একটা স্ট্যাটিস্টিক্স দিই, সেটা হলো জয়েন্ট স্টকে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা 2,04,000-এর মতো, ট্যাক্স পেইং যেটা এনবিআর আর কি 50,000-এর মতো। তার থেকে এখন ক্যাপিটাল মার্কেটের কোম্পানি আপনার যদি মিউচুয়াল ফান্ড বাদ দিয়ে দেয়, তাহলে 359টা সম্ভবত আর কি। চিন্তা করেন তো, আপনি 50,000 কোম্পানির মধ্যে যদি 359টা যদি থাকে, তাহলে বাংলাদেশে আপনার তাহলে মেইন স্ট্রিম কোত্থেকে ক্যাপিটাল নিচ্ছে? সব ব্যাংক থেকে ব্যাংকে যাচ্ছে। এই 359-এর মধ্যে আবার ব্যাংক আছে। তো এরা ক্যাপিটাল মার্কেট থেকে আসতে কেন ভয় পাচ্ছে? সেটা কথা সেটাই। তার মানে মেইন স্ট্রিম এখনও দেখা যাচ্ছে ফাইন্যান্সিংটা ব্যাংক থেকে হচ্ছে। গভর্নমেন্ট যখন পলিসি নিচ্ছে, সেই পলিসি মেকিংও মেইন স্ট্রিম ধারাটা ব্যাংক ধরেই সব কিছু করা হচ্ছে বলেই আপনার দেখা যাচ্ছে কি যেটা হলো যে ভালো কোম্পানিও আসছে না। কারণ আমি যদি এখানে আসতে চাই, তাহলে আমি যদি ফাইন্যান্সিয়াল ফ্লো দেখি, আমরা সবাই তো ব্যাংকের কাছে যাই, তাহলে আমি হঠাৎ করে এই 359 যাবো?
আমি ব্যাংকে যাব, তাহলে নিশ্চয়ই সবাই যখন ব্যাংকে যাচ্ছে সুবিধা আছে। আর যারা পলিসি মেকিংয়ে আছে, রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে আছে, তারা কী করবেন? তারা চাইবেন যে বিভিন্ন প্রটেস্টরের হচ্ছে তার জন্য কিছু করা। এছাড়া আমার ইকোনমিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমার ব্যাংকটা হলো মেইন স্ট্রিম। তারা তো জটিলতার মধ্যেও আসতে চায় না। কোম্পানিগুলোর সাথে যখন কথা বলা হয়, তারা বলে যে আমাদের জন্য তো কোনো এক্সিট পয়েন্ট রাখা হচ্ছে না, যে আমরা এখান থেকে বের হতে পারবো। আপনি নিজে তথ্য দিয়ে দিয়েছেন, তাহলে জটিলতাগুলো কি সেগুলো আপনার অ্যাড্রেস করতে হবে। যে আমি যদি 4-5টা রেগুলেটরের সামনে যাই ভার্সাস আমি একদম জয়েন্ট স্টক থেকে নিয়ে আমি করলাম, এনবিআর দেখা গেছে কি আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম ট্যাক্সের সময়, এবং ট্যাক্সও দেখা গেছে কি আমি এখানে 5-7% কম দেওয়া যায়, কিন্তু ওখানে গেলে আমি 20%-30% ফাঁকি দিতে পারি। তাহলে বাংলাদেশের সিস্টেমে কি আপনি বলবেন যে যারা ট্যাক্স দেয় বাইরে তাদেরকে আমি ওভাবে পুঙ্খানুপুঙ্খ ধরতে পারি না? না পারলে তাহলে আমি ট্যাক্সের এইটুকু বেনিফিট ছাড়া অন্য অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি সেটা নেবো কেন? তাই না? এরপর আপনি বলছেন যে আচ্ছা লিস্টেড হবে, তাহলে 3 বছরের ইনকাম স্ট্রিম, যারা খুব ভালো শো করবে ইনকাম স্ট্রিম, ভালো ইনকাম 3 বছর দেখাবে। তা আমি যদি এই ক্যাপিটাল মার্কেটের বাইরে থেকে যা যা সোর্স আছে সেখান থেকে নিয়ে ভালো চললামই, তাহলে আমি এখানে কেন আসবো যে এখানে এসে এতগুলো জটিলতা তৈরি করার জন্য? আমি তো আসবো কেন? বেসিক জিনিসটা ইয়ে করতে হবে যে কেন এখানে আসবে। আচ্ছা, তারপরে একটা ফান্ডামেন্টাল জায়গা আপনাকে নিয়ে যায়, সেটা হলো আমি কিছু শেয়ার নিজেও কিনেছিলাম, তার সাথে কিছু মার্জিন ছিল। এক পর্যায়ে কেউ একটা ফ্লোর প্রাইস দিয়ে দিল। এই ফ্লোর প্রাইসটা দেওয়ার আগে আমি দেখছি 4.5 লাখ টাকা আমি বের করতে পারি। যখন ফ্লোর প্রাইস দেওয়া হলো প্রায় বছরখানে আমি শেয়ার সেল করতে পারি নাই। 1 বছর পরে যখন সেল করলাম আমি 40,000 টাকা বের করতে পারছি। তাহলে ফ্লোর প্রাইস মানে কি? আমি একটা ক্যাপিটাল মার্কেট মানে হলো লিকুইডিটি অফ ওনারশিপ, তাই না? তাহলে আমি জানি যে আজকে আমি একটা শেয়ার কিনলে পরশু দিন পাকবে, সেল করতে পারবো, লাভ লস যাই হোক, লাগলে এনি টাইম আমি সেল করে নিয়ে আসতে পারবো। আমি কি করলাম, আমি উল্টাপাল্টা অনেক শেয়ার নিয়ে আসলাম, সাপ্লাই বেশি হয়ে গেল। এবার সাপ্লাইয়ের ভারে যেহেতু ডিমান্ড নাই, কারণ ভালো শেয়ার না কেউ চাহিদা করে না, তারপরে কি এটা পড়তে লাগলো, আমি কি করলাম একটা ফ্লোর প্রাইস দিয়ে রাখলাম, কেউ সেল করতে পারছে না। তাহলে মেন যে স্পিরিটটা লিকুইডিটি অফ ওনারশিপ, সেটাই এখানে কি সিজ হয়ে যাচ্ছে। তাহলে একটা ক্যাপিটাল মার্কেটে কেন মানুষ আসবে? যে আমার হাতে কিছু টাকা আছে, 3 লাখ টাকা আছে, আমি 3 দিন ধরে রাখতে পারবো, 3 দিনের মধ্যে আমি ইনভেস্টমেন্ট করে দেখেছি আমি লাভ করে বেরিয়ে যেতে পারি, আমি যদি কোনো একটা ভালো আইটেমে ইনভেস্ট করতে পারি। আর এখন আমি জানি যে আমি যদি কোনো কারণে দেখেছি টাকাটা লাগে, আর যদি একটা ফ্লোর প্রাইস চলে আসে, আমি হয়তো 1 বছর সাফার করবো। তাই আমি বলছি কিছু ফান্ডামেন্টাল জায়গা আছে যে সমস্যাগুলো এখানে আছে। ফলে যে কথাটা অলরেডি মাজেদ ভাই বললেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হলো ফিফার মতো, তারা রুলস তৈরি করবে। আর যখন আপনার প্লেয়াররা যখন খেলবে তখন কী হবে, রেফারি হলো গিয়ে আপনার হলো গিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড চিটাগাং স্টক এক্সচেঞ্জ, তারা হলো এগুলো ইমপ্লিমেন্ট করবে আর প্লেয়াররা খেলবে। এখন ফিফা যদি আসে বলে প্লেয়াররা বলে এই তো শর্দা গোল হবে, তাহলে হবে না তো। এবং গত যদি আপনি অনেক বছর ধরে দেখেন তাহলে দেখবেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং ওই লেভেল থেকে কি আপনার এই শেয়ার ভালো হবে, এটা বাড়া উচিত, এই সেক্টর দেখেছি লো পেড আপ, হ্যাঁ বাড়তেই পারে, অনেক কিছু আমরা দেখেছি। এবং যারা ম্যানিপুলেট করে তাদের সাথে উঠতে বসতে আমরা দেখেছি, সেগুলো কনফিডেন্সের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা। এখন আমরা যেটা বলেছি এবার মূল যে কথাটা, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একেবারে পলিসি প্রণয়ন করে দিয়ে দিবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ, তারা এটাকে ইমপ্লিমেন্ট করবে। কোন শেয়ার এখানে আসবে সেটাও তারাই সব যাচাই বাছাই করে শুধু অ্যাপ্রুভালের জন্য পাঠাবে বিসিকে। বিসিক যদি মনে করে যে এটা প্রপার হয় নাই, বলতে পারে যে নো, বা আমি আরেকটু ক্লারিফিকেশন চাই, নিজে বলতে পারবে না কোনো কিছু। রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমাদের যে এখন পলিসি লেভেলে আন্তর্জাতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন, আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং কিছুটা কমে যাওয়া, প্রোডাক্টের উপরে আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হওয়া, সব মিলিয়ে আমরা দেখছি যে আমাদের ইউরোপে একটা যুদ্ধ আছে, যেটি আমাদের ওভারঅল ইকোনমিতে একটা বড় ধরনের প্রভাব পড়েছে। এবং রিসেন্টলি আসলে কাস্টমসের এনবিআর এর যে ইস্যু আসছে, সেটিও কিন্তু রপ্তানির দিক থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই দিক থেকে রাজনৈতিক স্থিতিশীলতা তো আমাদের অনেক বেশি দরকার আছে। এখানে একটা বেসিক একটা ফান্ডামেন্টাল জায়গা আছে, একটা মৌলিক বিষয় হলো একটা বিনিয়োগ। যুদ্ধের সময় মানুষ বিনিয়োগ করে, কিন্তু কোথায় করবে এবং কখন বিক্রি করবে, কালকে করবে না আরও 6 মাস পরে করবে, এগুলো কিন্তু আপনার পরিস্থিতির উপর নির্ভর করে। এখন সামগ্রিকভাবে হ্যাঁ, আপনার ওই ইসরায়েলের যুদ্ধ আমাদেরকে এই মার্কেটকে ততটা ইম্প্যাক্ট করে না। আমি একটুখানি অ্যাড করে দিই মাজবের সাথে। বাংলাদেশে যদি আপনি কয়েকটা টাইমের স্ন্যাপশট নেন, যেমন বাংলাদেশ ইকোনমি খুব ভালো ছিল, আপনি প্রায়শই পাবেন যে কোনো কারণ ছাড়া শেয়ার মার্কেট ফল করেছে। এই লিঙ্ক বাংলাদেশে নাই, কেন নাই সেটাও বলেছি যে আপনার 50,000 যদি আপনার 360টা এখানে থাকে, তাহলে ওই আপনার ওভারঅল যে অ্যাক্টিভিটিস তার সাথে এটা সম্পর্ক নাই। এই 360টা যদি আপনার ওখান থেকে বেশি বেশি পচাগুলি আসে বেশিরভাগ, তাহলে আপনি লিঙ্ক পাবেন না। আপনার মানে আস্থাহীনতায় আস্থা রাখার জন্য তাদের কি বলার? হ্যাঁ,
আস্থাটা রাখার জন্য যেটা হলো সে মানে প্রথম কথাটাই ধরে নিতে হবে যে আমার এই বিনিয়োগটা কিন্তু মানে লাভেও থাকতে পারে লসেও থাকতে পারে। এখন আমার এই আস্থার জায়গাটা হলো যারা আমার বিনিয়োগগুলোকে হ্যান্ডেল করে তাদের প্রতি আমার আস্থা আছে কিনা। তারাই যদি আপনার মানে দুষ্কর্মে জড়িত হয়ে যায় তাহলে আমি তার কাছে আমি কেন যাব, আমি যাই না। আর আরেকটা বিষয় হলো যে মানে আপনার সামগ্রিক আপনি যে অর্থনীতির কথাটা বলছিলেন, আপনার যেখানে আমি যদি দেখি যে আমি সঞ্চয়পত্র কিনে বা ফিক্সড ডিপোজিট রেখে বা বন্ড কিনে আমি যদি বেশি পাই এবং যেখানে যেটা মালিক হলো সরকার, এর চাইতে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট আর কি হতে পারে। সো এইটা দিয়ে কিন্তু আমরা মোটা দাগে এগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি যে হ্যাঁ দেশের এক একটা পরিস্থিতিতে এক একটা পলিসি ফ্রেমওয়ার্ক কাজ করবে। বাট এখন যেমন আপনার ধরেন যে আসল যে বিনিয়োগকারী যে মানে এখন দাম কমে গেছে শেয়ারের, এখন কিন্তু তার কিনে রাখার সময়, ভালো শেয়ারগুলো এখন কিনে রাখার সময়। এবং হয়তো সে দেখবে যে 1 বছর পরে বা 6 মাস পরে হয়তো তার রিটার্নটা ক্যাপিটাল গেইনটা তখন সে পেয়েছে। হ্যাঁ, কিন্তু যদি আমি মনে করি যে না আমি আজকে বিক্রি করে কালকে দাম বাড়বে, কালকে পরশু দাম বাড়বে, এটা ক্যাপিটাল মার্কেটের ক্যারেক্টার না। হ্যাঁ, তো সেইখানটায় আমাদের দরকার হলো আপনার বিনিয়োগকারীদের প্রশিক্ষণ, মানে তাদের মানে ইনভেস্টার্স লিটারেসি যেটা। আমরা তো আমাদের দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম বিনিয়োগকারীরা মানে কারো কথা শুনে রিউমার বেসড। আর আরেকটা বিষয় হলো যে আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিন্তু ক্রিয়েট করতে পারছি না। আমরা আসলে যেটি আপনাদের আলোচনার মাধ্যমে বুঝলাম যে আপনারা ট্যাক্সফোর্স থেকে আসলে যেখানে প্রায়োরিটি দিয়েছেন সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী পুঁজিবাজার এবং বাজারটাকে আকর্ষণীয় করা নতুন নতুন প্রোডাক্টের মাধ্যমে, যেটা আসলে আসবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী যেন বাজারটাকে স্থিতিশীলভাবে ইনভেস্টমেন্ট করতে পারে এবং সঞ্চয়টা তো যাতে পুঁজিবাজারে রাখতে পারে এবং যারা আসলে উদ্যোক্তা আছে তারা যাতে এই মার্কেট থেকে অর্থ উত্তোলন করে তারপরে তারা তাদের ইনভেস্টমেন্টটাকে সিকিউর করতে পারে। আমরা আশা করছি সেটিই হবে এবং পুঁজিবাজার দীর্ঘমেয়াদী স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এই টাস্কফোর্সের হাত ধরেই আগামীর যাত্রা শুভ হোক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।